নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি ৭টার ৭ কাহন। আজ আমাদের বিশেষ অনুষ্ঠান, রাহুলের বাড়িতে নৈশভোজ। ইন্ডিয়া জোটের নেতারা সেখানে উপস্থিত থাকবেন। সেখানেই তৈরি হবে রণনীতি। উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে একেবারে এসআইআর কিভাবে লড়বে ইন্ডিয়া জোট সংঘবদ্ধভাবে। আমার সঙ্গে আলোচনায় এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। জয়দেববাবু, আপনাকে স্বাগতম। আমার সাথে থাকার কথা, হয়তো দু এক মিনিটের মধ্যেই আমরা পেয়ে যাব আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষকে। জয়দেববাবু, রাহুলের বাড়িতে নৈশভোজ ৭ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায়, কি বলবেন? বিরোধী জোটকে ঐক্যবদ্ধ রাখার জন্য রাহুল গান্ধীর এই প্রয়াস নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, এবং এই প্রয়াসটা করে যেতে হবে 2029-এর আগে পর্যন্ত, যাতে না ইন্ডিয়া জোট ভাঙনের মুখে পড়ে বা ইন্ডিয়া জোট থেকে কোনো শরিক দল বেরিয়ে যায়। এতদিন কোনো ইস্যু ছিল না সেরকম দেশব্যাপী, যে একটা ইস্যুতে একটা প্ল্যাটফর্মে সমস্ত বিরোধী দলকে একত্রিত আনা যায়। কারণ রাজ্যে রাজ্যে কংগ্রেসও কখনো কখনো সেই ইন্ডিয়া জোটের শরিক দলের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হয়। ঠিক যেভাবে পশ্চিমবঙ্গে কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেস চলছে লড়াই রণাঙ্গনে, অর্থাৎ সেই সমস্ত আঞ্চলিক ইস্যুগুলোতে কখনোই কংগ্রেস একজোট হয়ে ইন্ডিয়া জোট হতে পারেনি। কিন্তু এসআইআর সেই সুযোগ এনে দিয়েছে রাহুল গান্ধী সহ বাকি বিরোধী দলগুলোকে, যেটাতে কেন্দ্র সরকারকে বিধে একটা ইস্যুতে সমস্ত রাজনৈতিক দল তাদের মধ্যে যে টানাপোড়ে বা রাজ্যে রাজ্যে তাদের মধ্যে যে সরাসরি সমর, সেটাকেও বাইপাস করে তারা একটা প্ল্যাটফর্মে আসতে পারছে। কারণ সমস্ত বিরোধী দল, সেটা আপ বলুন, সপা বলুন, বসপা বলুন, আরজেডি বলুন, প্রত্যেকেই কিন্তু এর বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেসও করছে। সেই সূত্রে রাহুল গান্ধী যে মিটিংটা ডেকেছেন, সেই মিটিংটা আরো চাঙ্গা করবে ইন্ডিয়া জোটকে, এবং ইন্ডিয়া জোটকে শুধু চাঙ্গা করবে না, সঙ্গে ভারতবর্ষের গণতন্ত্রের যে ফ্যাব্রিকেশন, সেখানে আরো উচ্চ স্বরে বিরোধিতার যে আওয়াজ, সেটা সংসদ থেকে রাজপথে শোনা যাবে। এবং এই সংসদ থেকে রাজপথে যে এক বিরাট আন্দোলন গড়ে উঠবে, এর মাধ্যমে হয়তো মোদী সরকারকে বা ইলেকশন কমিশনকে পিছুপা হতেও পারে। হয়তো দেখা যাবে যে 11টা ডকুমেন্টের উপর নির্ভর করে আগামী দিনে এসআইআর হবার কথা পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে হতে পারে যে আরো অন্যান্য অনেকগুলো ডকুমেন্টকে ইনক্লুড করবে রাজ্য সরকার, এবং ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের শর্ত মেনে। এবং এসআইআর যদি পশ্চিমবঙ্গে সফল এবং ফলপ্রসূ করতে হয়, সেক্ষেত্রে শাসক দল তার কিন্তু কনফিডেন্সে থাকা দরকার। কারণ বিএলওরা দিনের শেষে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে আমরা এটাই দেখতে চাই যে ইলেকশন কমিশন কি আপোষে যায়, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সহ বাকি বিরোধী দলগুলো যেখানে ক্ষমতায় নেই সেখানেও কি তারা আপোষে যাবে, নাকি না তারা তাদের যে অনড় পরিস্থিতি, যেটা তারা সুপ্রিম কোর্টেও জানিয়েছে, যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কিন্তু জয়দেববাবু, আসবো আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু সবার আগে ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর থেকে কিন্তু এক একটা ধাক্কা খেয়েছে। আমরা জানি লোকসভাতে যেমন বিভিন্ন পশ্চিমবঙ্গেতেও লড়াই চলছে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ভার্সেস কংগ্রেস। পশ্চিমবঙ্গের ইন্ডিয়া জোটের সদস্য কিন্তু আপনাকে ভুলে গেলে হবে না, সিপিএম একসময় বঙ্গের শাসক, তাদের সাথেও কিন্তু তৃণমূলের অ্যাডজাস্ট হওয়ার মতো জায়গা নেই। জোটের একটা বড় শরিক লিবারেশন, কারণ লিবারেশনের সাথেও কিন্তু ঠিকঠাক রিলেশন নেই কংগ্রেসের। কিন্তু দেখা যাচ্ছে এই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, একটা অদ্ভুত ব্যাপার, যে কংগ্রেস নেতারা দের সাথে নকশালবাদী নেতা, বিশেষ করে লিবারেশন নকশালবাদী দল আমরা জানি। ইতিমধ্যে সুকান্তবাবু চলে এসছে। সুকান্তবাবু, আপনাকে স্বাগতম। তাদের সাথে একটা মতবিরোধ রয়েছে। সমাজবাদী পার্টির সঙ্গে কিন্তু মতবিরোধ রয়েছে আমাদের মায়াবতীর।
এই অবস্থায় দাঁড়িয়ে একত্রিত হওয়ার জায়গাটা কোথায়? ইন্ডিয়া জোটের মুখকে একত্রিত হওয়ার জায়গা একটাই হচ্ছে মোদী বিরোধিতা। মোদী যেভাবে ভারতবর্ষের অর্থনীতিকে মৃত অর্থনীতিতে পরিণত করেছে এবং আজকে সেটা বিশ্বজুড়ে বিশ্বের সব থেকে শক্তিধর দেশ আমেরিকা বলছে এবং সেই সুরেতেই রাহুল গান্ধী সমর্থন জানাচ্ছে। যেভাবে দেশটাকে বিভিন্ন মানে পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছেন মোদী সরকার। মোদী সরকার যে বিপুল জনপ্রিয়তা নিয়ে 2014 ক্ষমতায় এসেছিলেন, ঠিক সেই রকম ভাবে ওনার বিরুদ্ধে আজকে দেশ জুড়ে যে এক আক্রোশ তৈরি হয়েছে, সেই আক্রোশের কেন্দ্রবিন্দুতেই কিন্তু ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট নিজেদের স্বার্থে না এলেও দেশের মানুষের স্বার্থে দেশের মানুষ ইন্ডিয়া জোটকে একত্রিত করবে, কারণ তাদের কাছে মোদির অল্টারনেটিভ ইন্ডিয়া জোট ছাড়া আর কেউ নয়। মোদিকে আসবো জয়দেব বাবু আসবো আপনার কাছে। জয়দেব বাবু আসবো আপনার কাছে। সুকান্ত বাবু কি বলবেন, এই ইন্ডিয়া জোট কি টিকে থাকার জায়গায় আছে? প্রথম কথা, যে জোটের যেগুলো প্রাসঙ্গিকতা থাকা প্রয়োজন, সেই প্রাসঙ্গিকতা তখন আসে যখন তার একটি কমন মিনিমাম প্রোগ্রাম থাকে। কিন্তু সেই কমন মিনিমাম প্রোগ্রামের একটা মানে অনুপস্থিতি লক্ষ্য করা গেছে প্রথম থেকে। আর নিশীথ কুমার থেকে শুরু করে যারা যারা মোটামুটি আনপ্রেডিক্টেবল মানুষজন আছেন, নেতৃত্ব আছে, তারাই কিন্তু ইন্ডিয়া জোটের সাথী। এবার সমস্যা হচ্ছে কংগ্রেস। নীতিশ কুমার এখন আর নেই ইন্ডিয়া জোটে, বেরিয়ে গেছে। সেটাই বলছি, শুরুটা তো সেইভাবেই হয়েছিল। সুতরাং এবং রাহুল গান্ধী এদের মানে যাদেরকে নিয়ে ভরসা করছেন, এই বামেরাও কিন্তু একসময় সমর্থন মানে কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থন সরিয়ে নিয়েছিলেন এবং সেটা তুমি জানো ভালো মতো। সুতরাং সব দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া জোট একটা, যদি এনডিএ জোটের তুমি বলতে পারো প্রতিপক্ষ হিসেবে উঠে আসা, সেই জায়গায় সমস্যা রয়েছে। কারণ এই যে আঞ্চলিক নেতৃত্বরা রয়েছেন, আঞ্চলিক দলগুলো, তারা কিন্তু বা সেগুলো তাদের নিজেদের মতো করে ভেবেছেন যে তারা সকলেই প্রধানমন্ত্রী হতে চান কম বেশি। এবার সকলেই যদি সোমনাথ দা প্রধানমন্ত্রী হয়, তাহলে একটি জোটের যে মূল জায়গাটা, যে একজনকে নেতৃত্ব স্থানীয় ভেবে এগিয়ে যাওয়া একটা কমন মিনিমাম প্রোগ্রামের সঙ্গে, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না সোমনাথ দা। সুতরাং এনডিএ জোটের সঙ্গে, এনডিএ জোট মূলত এখন বিজেপি সংখ্যাগরিষ্ঠ, এনডিএ জোটের যদি বৈঠক নাও হয়, এটা অনেকে সমালোচনা করছে সোমনাথ দা, এনডিএ জোটে এখন মানে নিয়মিত বৈঠক হয় না, তাতে কিছু যায় আসে না। কারণ যদি, তবে এটাও ঠিক যে বহুদিন একটা সরকার যখন ক্ষমতায় থাকে, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এগুলো কাজ করবে। কিন্তু ইন্ডিয়া জোটের যে প্রাসঙ্গিকতা, রাহুল গান্ধীকে নেতৃত্ব মানে একজন নেতৃত্ব দেবে এরকম ভেবে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকের মনে সংশয় রয়েছে। আর প্রথম সংশয়টি তো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আসছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রধানমন্ত্রী হতে চান এবং এটা কোনো অসুবিধা নেই, কারণ তিনি অনেক পরিখাপা রাজনীতিবিদ। এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে তো আগে ঠিক করতে হবে সোমনাথ দা। তারপর তো তুমি একটা জোটকে, কারণ কোয়ালিশন মানে কি, প্রত্যেকে একটা কমন মিনিমাম প্রোগ্রাম অনুযায়ী কাজ করবে। কিন্তু সেরকম তো এরকম চায়ে ডাকতেই পারে, এরকম সান্ধ্যকালীন সকালে মিটিং হতে পারে, কিন্তু ফর্মিডেবল অপোজিশনের জায়গা থেকে তুমি যদি প্রশ্ন করো যে এটা কি একটা ফর্মিডেবল অপোজিশন ইন্ডিয়ার জন্য, আমি বলবো না। কারণ আমি আসবো তোমার কাছে। সুকান্ত কিছু বলছেন জয়দেব বাবু তোমার প্রশ্নের? না, আমি সুকান্ত বাবুর সঙ্গে একটা জিনিস শুধু অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে রাহুল গান্ধী 2024-এ যে জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু তারপর থেকে তিনি যেভাবে মাটি কামড়ের লড়াইটা দিয়ে যাচ্ছেন, আজকে বিভিন্ন গবেষণা সংস্থা যারা মূলত সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ভাবে একটা মানুষের জনপ্রিয়তাকে বিভিন্ন নিরিখে মাপে, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক বা আরো যে সমস্ত টুল কিট গুলো রয়েছে, সেখান থেকে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে ছাপিয়ে গেছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা।
আজকের রাহুল গান্ধীকে যুব সমাজ শুনতে চাইছে, আজকের রাহুল গান্ধীকে ক্ষুদ্র ব্যবসায়ীরা শুনতে চাইছে, আজকের রাহুল গান্ধীকে সরকারি কর্মচারীরা শুনতে চাইছে, আজকের রাহুল গান্ধীকে দেশের পড়ুয়া শিক্ষিত সমাজ শুনতে চাইছে। যে ক্রেজটা আগে ছিল আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রতি, একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই ট্রান্সফরমেশন অফ দ্য ড্রিমস কিন্তু রাহুল গান্ধীর ওপরে কিন্তু সেটা ইম্পোজ হচ্ছে। আপনি যদি বিভিন্ন পত্র পত্রিকায় তার গবেষণা, তার অ্যানালিসিস টুলকিটস গুলো দেখেন, সেখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অখিলেশ যাদব বা উদ্ধব ঠাকরে বা আর কোন নেতা সর্বভারতীয় স্তরে কিন্তু উঠে আসতে পারেনি রাহুল গান্ধীর জনপ্রিয়তার কাছে। কারণ রাহুল গান্ধীর জনপ্রিয়তা এখন সরাসরি নরেন্দ্র দামোদর দাস মোদীকে চ্যালেঞ্জ করছে, এবং তার যে গ্রহণযোগ্যতা আজকে যুব সমাজের কাছ থেকে শুরু করে, আজকে প্রান্তিক মানুষের কাছ থেকে শুরু করে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী মানুষ, দেশের মানুষের 70% মানুষ কিন্তু আজকে রাহুল গান্ধীকে সিরিয়াসলি নিচ্ছে। তার যে পাপ্পু তকমা, সেটা সম্প্রতি, অতি সম্প্রতি স্মৃতি ইরানি তার ইন্টারভিউতেও বলেছে যে রাহুল গান্ধী হ্যাজ চেঞ্জড হিজ অ্যাটাকিং ওরিয়েন্টেশন, যেটা কিন্তু বিজেপির এবং নরেন্দ্র দামোদর দাস মোদীকেও এবারে বাদল অধিবেশনে সংসদে দেখা গেছে। যাদববাবু চিন্তার ভাঁজ ফেলেছে। যাদববাবু সবচেয়ে সুকান্ত, আমি দুজনকেই কোশ্চেনটা করছি। এই নৈশ বোঝার একটা প্রধান লক্ষ্য কিন্তু উপরাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী করবে বিরোধী জোট, মানে ইন্ডিয়া জোট। কে হতে পারে প্রার্থী? কোনো খবর পাচ্ছেন আপনারা? কি মনে হয় কাকে করা যেতে পারে? কোন রকম ইনপুট রয়েছে কি আপনাদের কাছে? সুকান্তদা বলো, আমি তোমার পরে বলছি। না, আমি মনে করি যে যদিও প্রার্থী দেয়, যে প্রার্থী দেওয়ার ক্ষমতা আমি জানি না, প্রার্থী যদি দেয়ও ইন্ডিয়া জোট, সেটা প্রার্থী দেবে, এটাতে আগের দিনই জানিয়ে দিয়েছে না প্রার্থী দেবে, আগের বারও দিয়েছে, দেবে। আমি তো বলছি যদি দেয় এবং আমি দিয়েও থাকে ইন্ডিয়া জোটের প্রার্থী, যেটা জয়দেবদা বলছে যে রাহুল গান্ধী মানে ব্যক্তিত্বর দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছেন এবং তিনি মোদীকে টক্কর দেবে, আমি মানছি না। কারণ এটা হতে পারে, এটা আমি বারবার বলছি যে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু এটাও ঠিক রাহুল গান্ধীর সেই যে আগের থেকে এখন অনেকটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, অনেকে বলতে পারেন যে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন ভবিষ্যতে। কিন্তু এই মুহূর্তেও যদি নির্বাচন হয় তাতেও যে কংগ্রেস একদম থাম্পিং মেজরিটি পাবে সেটাও নয়। তবে হ্যাঁ, ইন্ডিয়া জোট যদি সঙ্গে থাকে, ইন্ডিয়া জোটের সঙ্গীরা যদি সঙ্গে থাকে পসিবল। এবং তুমি যেটা উপরাষ্ট্রপতি নির্বাচন বলছো, সেই নির্বাচনে কিন্তু আমার মনে হয় না বিজেপি যেরকম হর্স ট্রেডিং করতে পারে বা সেরকম ভাবে রাজনীতিকে যে জায়গায় নিয়ে গেছে, মানে আমি প্র্যাকটিক্যাল পলিটিক্সটা বলছি, তাতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোট খুব বেশি হালে পানি পাবে না বলেই আমার দেখো। বিজেপি বিভিন্ন সূত্র থেকে এটা জানা যাচ্ছে যে বিজেপি সংঘের খুব ঘনিষ্ঠ কাউকে কিন্তু উপরাষ্ট্রপতি পদে বসাতে চাইছে, অর্থাৎ এখানে 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 আমি একটা কথা বলি সোমনাথ বাবু, আপনারা দেখবেন ইন্ডিয়া জোটের মিটিং এর পরের যে প্রার্থী হবে সেই প্রার্থী প্লেস করবে কিন্তু কংগ্রেস, এবং কংগ্রেসের প্লেস করা প্রার্থীকে আমার কাছে কিছু নাম আছে কিন্তু আরেকটু ক্ল্যারিটি দরকার, সেই জন্য আমি নামগুলো হাওয়ায় ভাসাচ্ছি না। এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস বা আর কোন আঞ্চলিক দল তারা তাদের প্রার্থীকে এগিয়ে দেবে না। না, এবার কিন্তু শোনা যাচ্ছে কংগ্রেসের, কিন্তু একটা সূত্র থেকে কিন্তু আমরা খবর পাচ্ছি কংগ্রেসের না, কংগ্রেসের থেকে বেশি কিন্তু সমাজবাদী পার্টি থেকে কোনো একজন প্রবীণ নেতাকে পাঠানো হতে পারে। এবং কোন কোন সূত্রে উত্তরপ্রদেশের ঘরোয়া রাজনীতিতে আপনি ইন্ডিয়া জোটের মিটিংটা হলে দেখবেন, আমার কাছে অন্তত যতটুকু খবর আছে, কংগ্রেসকেই কিন্তু প্রায়োরিটি দিতে বাধ্য। যদি এসআইআর বা বাকি প্রশ্নে সংসদে মোদীকে ঘিরতে হয়, তাহলে কংগ্রেসের ইম্পর্টেন্সটা ইন্ডিয়া জোট বুঝেছে যে বাড়াতে হবে। রাজ্যে কেউ 1 ইঞ্চি জমি ছাড়বে না, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়বে না, কিন্তু জাতীয় রাজনীতিতে সমস্ত দল কংগ্রেসকেই ছন্টে রাখবে। কারণ এই হারের যে জিম্মেদারি
এটাও কিন্তু কংগ্রেসের উপরেই বর্তাবে। যদি কংগ্রেস উপরাষ্ট্রপতি দেয় এবং সেটা হারে, সেটা তৃণমূল বা কোনো অন্য দলের ঘাড়ে যাবে না, সেটা কংগ্রেসের ঘাড়েই যাবে। অতএব কংগ্রেসকে এই বড় প্ল্যাটফর্মটা ছেড়ে দেবে যেখানে নিশ্চয়তা নেই। হ্যাঁ, যদি এটা নিশ্চয়তা থাকতো যে ইন্ডিয়া জোটের হাতে মেজরিটি আছে, উপরাষ্ট্রপতি ইন্ডিয়া জোট করতে পারবে, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু এখানে যখন ব্যাপারটা সেরকম একদমই নয়, তখন কংগ্রেসকেই কিন্তু প্ল্যাটফর্মটা দেবে। তার কারণ কংগ্রেস বাকি দলগুলোকে একসাথে নিয়ে, বাকি দলগুলোর সঙ্গে কংগ্রেসের ঝামেলা, কিন্তু কংগ্রেসের সঙ্গে বাকি দলগুলোর ঝামেলা হচ্ছে না। সেই জায়গা থেকে কংগ্রেসের যে একটা মাস, যেটা সুকান্তদা মানতে চাইছেন না, যে কংগ্রেসের যে অ্যাপিল, যদি আপনি এখন বিহারের রাজনীতিতে গিয়ে কান পাতেন, একবার বিহারে কান পাতুন তেজস্বী আর কংগ্রেস, সিট ভাগাভাগি নিয়ে গন্ডগোল হয়ে গেছে অলরেডি। কিন্তু কংগ্রেস পর্যন্ত চলে এসছে। প্রশান্ত কিশোর কিন্তু রাহুল গান্ধীর সমর্থনে চলে এসছে, তেজস্বী যাদব চলে এসছে। যে মহাগঠবন্ধন চলছে সেখানেও কিন্তু কেন্দ্রবিন্দুতে বিহারেও কংগ্রেসই পাইভোটাল পাওয়ার হয়ে গেছে। অতএব বিভিন্ন রাজ্যে কিন্তু কংগ্রেস সেই জায়গার যে ভ্যাকিউমটা, বিরোধী ভ্যাকিউমটাকে কিন্তু অনেকটা স্পেস আপ করছে। সেটা আপনি বিহার রাজনীতিতেই যদি কান পাতেন আপনি লক্ষ্য করবেন। আজকে শুভঙ্কর, প্রদেশ কংগ্রেস সভাপতি, তারা জানাচ্ছে মিডিয়া ইন্টারভিউতে যে তারা শুধু কত আসন, তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিক কতগুলো আসন পাবেন শুভঙ্কর বাবু, তিনি বলেছেন আসন নয়, আমরা সরকার করব। এই যে কনফিডেন্সটা ভেবে দেখুন, পশ্চিমবঙ্গের বুকে কবে কোন প্রদেশ সভাপতি বলতে সাহস করেছে যে আমরা সরকার গঠন করব? সেটা কিন্তু শুভঙ্কর বাবু বলছে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বলছে যে আমি এনাফ কনফিডেন্ট, আমি সরকার গঠন করব। কি বলবেন সুকান্ত বাবু? কিছু বলতে চাইছে। হ্যাঁ, মানে আমি জানি না শুভঙ্কর বাবুর এত কনফিডেন্স যদি থাকে, নিশ্চিত ভাবে এটা বৈপ্লবিক এবং ঐতিহাসিক হবে। কারণ শুভঙ্কর বাবু যেটা জয়দেব বাবু বুঝেছেন। তবে এটাও ঠিক, জয়দেব বাবুর কথাটা আমি একদম ইয়ে করছি না, কংগ্রেস তো আসতেই হবে। আর তো যদি সোমনাথ দা বলো যে ভারতীয় রাজনীতিতে বিজেপি এবং কংগ্রেস ছাড়া যারা এসেছে তারা খুব বেশি তাই হয়নি। কিন্তু আমি আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেসের মতো যে দলগুলো রয়েছে তারা কিন্তু আনপ্রেডিক্টেবল। ধরুন সকালে একটা বললে দুপুরে একটা বলবেই। এবার সমস্যা হচ্ছে নীতিশ কুমারকে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল সোমনাথটা, যে তাকে বোধহয় উপরাষ্ট্রপতি পদ দেওয়া হবে। দলবদলু নীতিশ, দলবদলু নীতিশ নামে কিন্তু তিনি বিখ্যাত পেপারের ভাষায়। এই নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি করে কোনোভাবে ওই, যেহেতু নীতিশ কুমারের একটি স্বপ্ন রয়েছে তার ছেলেকে নিয়ে, উনি চেয়েছিলেন তার ছেলেকে নিয়ে, কিন্তু হয়তো উপরাষ্ট্রপতি বিজেপি বেশিরভাগ ক্ষেত্রে এটা করার চেষ্টা করবে। কিন্তু এখন যেটা তুমি বললে যে সংঘর কেউ হবে, কারণ দেখো বিজেপি যেটা করে সংঘ বা তার বাইরে কিন্তু বিজেপি খুব কম গিয়েছে। যতই তারা বলুক না কেন যে সংঘের বাইরে তারা সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু নেয় না। সুতরাং নীতিশ কুমারকে যদি, আমি বলছি সেরপর যদি নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি করা যায়, এটা একটা মোক্ষম চাল হতে পারে। কিন্তু আমি আবারও বলছি, যদি এই ফ্যাক্টরটা কাজ করে যে ওই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, যে নীতিশ কুমারকে নিয়ে অনেক অভিযোগ কিন্তু রয়েছে বিহারের, সেই বিকাশ পুরুষের তকমা কিন্তু সোমনাথ দা আর নেই নীতিশ কুমারের মানে গায়ে। সুতরাং সেটাকে যদি তেজস্বী যাদব কাজে লাগায়, কিন্তু বিহারের, আমি আরো বলছি যে আরজেডি কে ফেরাবে কি ফেরাবেন এটা একটা প্রশ্ন। এবং এই এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি, এবং আরেকটা সমস্যা, এসআইআর এর নির্বাচন কমিশন যেভাবে ব্যবহার করছে, সাধারণ মানুষের কাছে, অনেকের কাছে কিন্তু তারা দিতে পারছে না ডকুমেন্টস গুলো যেগুলো প্রয়োজন। 11টির মধ্যে একটি চেয়েছে, সেটাও নেই। সুতরাং সবকিছু মিলিয়ে এবার বিহারের ব্যাপারটা কিন্তু একটা বড় জায়গা। আমি বলতে যাচ্ছি, যদি ইতিহাস প্রার্থী করে তাতে কিন্তু ইন্ডিয়ার প্রার্থীদের খুব একটা লাভ হবে না, কারণ ওই একটা সমস্যা কিন্তু কাজ করবে। আর জয়দেবদার এই কথাটা আমি একটু মানে অন্যভাবে নিচ্ছি না, কিন্তু হয়তো যদি কংগ্রেস প্রার্থী দেয় সেটাকে মেনে নেবে কিনা মন থেকে, এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কে হতে পারে, কোনো খবর আছে আপনাদের কাছে? জয়দেব বাবু শুনতে পাচ্ছেন? আমার কাছে যে কথাটা আছে সেটা হচ্ছে কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি, এই দুটো নাম কংগ্রেসের ক্ষেত্রে অ্যাপ্রেজাল রয়েছে, কারণ এনারা ভোটে লড়া বন্ধ করেছেন এবং এনাদের একটা অ্যাসপিরেশনস রয়েছে। দেখুন,
itself a candidate of a vice president as a highly খুব ভুল না prestigious. করলে মনু সিংভি বোধহয় সমাজবাদী পার্টির লাস্ট রাজ্যসভার এমপি ছিল। ওই জন্য আপনাকে বললাম, আপনি যে অঙ্কর ইকুয়েশনটা দিলেন, আমি বললাম না যে উত্তরপ্রদেশের দলীয় রাজনীতিতে আপনি দেখছেন, কিন্তু পার্সপেক্টিভে কংগ্রেসেরই তো লোক এখনো মনু সিংভি, অভিষেক মনু সিংভি তো এখনো কংগ্রেসেরই লোক। এখনো তো তাকে গতকালই তো দেখা গেছে রাহুল গান্ধীর সভায়, আইনি সভায়, যেটা মানে জাতীয় কংগ্রেস সমিতির আইনি সভা ছিল, সাধারণ সম্মেলন, যেখান থেকে রাহুল গান্ধী ডিক্লেয়ার করলেন আমি রাজা হতে চাই না, আমার রাজা পছন্দ নয়, যে চাই ঐতিহাসিক তার ঘোষণা যে আমি রাজা হতে চাই না, আমি দেশের একজন মানুষ হয়ে, দেশের জনগণ হয়ে দেশের কাজ করতে চাই। সেই জায়গা থেকে আমি আপনাকে বললাম অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বল, এই দুটো নাম কিন্তু, কারণ এনারা হচ্ছেন কিন্তু এনাদের কাছে যে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটে তিনি ছিলেন, নমিনেশন হোক বা লড়াই করেছেন, এটাও একটা আলাদা মাইলেজ, আলাদা একটা মাইল ফলক। কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে কিন্তু তৃণমূল কংগ্রেসও না করতে পারবে না, তার কারণ তৃণমূল কংগ্রেসের অধিকাংশ মামলা সুপ্রিম কোর্টে লড়াই করছে কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। তৃণমূল কংগ্রেস শুধু নয়, বাকি সমস্ত আঞ্চলিক দলগুলোর যখন সুপ্রিম কোর্টে ডাক হচ্ছে, ইডি সিবিআই বা বিভিন্ন ক্ষেত্রে, তাদের হয়ে কিন্তু সওয়াল জবাবটা করছে এই অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বল। সেই জন্য কংগ্রেসের কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি যদি ক্যান্ডিডেট হয় উপরাষ্ট্রপতি, সেক্ষেত্রে বাকি আঞ্চলিক দলগুলো কিন্তু না করতে পারবে না, কারণ হয়তো তাদের ভয় থাকবে যে সুপ্রিম কোর্টে তাদের ডোবাবে বা সুপ্রিম কোর্টে হারাবে বা সুপ্রিম কোর্টে তাদের হয়ে যে আইনজীবী লড়াই করে তার বিরুদ্ধে মত দেবে। সেই জন্যই আপনাকে বললাম যে কংগ্রেসের কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি ক্যান্ডিডেট হিসেবে ফ্লোটিং হবে এবং তাদের মধ্যে লড়াই হবে, হারবে জিতবে সেটা আলাদা, কিন্তু আঞ্চলিক দলগুলো এক্ষেত্রে কিন্তু বাধা দেবে না, যদি এখনো পর্যন্ত যেদিকে লাইটেনিং আপ হয়ে আছে। এরপরে রাজনীতি অনিশ্চয়তার খেলা। আজকে সুকান্ত বাবু কি বলবেন? সুকান্ত বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কি বলবেন? আমার যেটা মনে হয়, যেটা জয়দেববাবু বললেন, এই দুজনের নাম বললে, এই দুজন তো মানে কি বলবো, এই তৃণমূল কংগ্রেস সহ অনেক দলের কাছে ত্রাতার ভূমিকা নিয়েছে, সেই কারণে হয়তো এই দুটো নাম এলে বাধা কিন্তু খুব কম পড়বে। এটা কিন্তু একটা মুখ্য, সমাজবাদী পার্টি বাধা দেবে না, শিবু সোরেন বাধা দেবে না, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বাধা দেবে না, জিতবে কি উদ্ধব ঠাকরে বাধা দেবে না, বিষয় নয়, ওই দাঁড়ানোটা একটা বড় বিষয়। এটা কিন্তু ঘটনা যে এই ত্রাতা হিসেবে কিন্তু এই দুজনই যে কোনো কেস, এবং তুমি আজকে এই নিয়ে সমালোচনাও বহু শুনতে হয় মানে কংগ্রেসকে, যখন এই দুজনই কিন্তু সব জায়গায় ত্রাতার ভূমিকা নিয়েছে, যতগুলো কেস লড়েছে। সুতরাং এটা হলে খুব মজা হবে, আর কিছু না হোক যে কেউ বাধা দেবে না, আর যদি না হয় এখন রাজনীতি ফুটে উঠবে। মানে 7 তারিখ আগামী বৃহস্পতিবার রাত্রে আমরা এই দুটোর মধ্যে একটি নাম ঘোষণা শুনতে পারি ইন্ডিয়া জোটের বৈঠকের পরে। রাজনীতিতে কেউ পার্মানেন্ট বন্ধু নেই, কেউ পার্মানেন্ট শত্রু নেই। সিপিএম আর টিএমসি একই মঞ্চে বসবে কোনোদিন ভেবেছিলেন? ইন্ডিয়া জোটের একই মঞ্চে বসছে, না নকশাল আর কংগ্রেস একই মঞ্চে বসবে কখনো ভাবা যেতে পারে? লিবারেশন আর কংগ্রেস এখন একই মঞ্চে বসছে। হ্যাঁ, রাজ্যে ঝগড়া আর কেন্দ্রে আবার যুদ্ধ, এরকমও তো হচ্ছে। দেখুন সোমনাথ বাবু বা সুকান্ত দা, একটা জিনিস সমস্ত বিশ্বের ইতিহাস ঘেটে ফেলুন, সেখানে সমস্ত ছোট ছোট শত্রুতা ভুলে বড় শত্রুর মোকাবেলা করতে কিন্তু জোটবদ্ধ হয়েছে মানুষ। সমস্ত দেশের, সমস্ত বিশ্বের ইতিহাসে সাক্ষী রয়েছে। মোদী সরকারের যে স্বৈরাচারী, অগণতান্ত্রিক এবং একটা ডমিনেন্স এবং মানে বুলডোজ করার যে মনোভাব, সেই মনোভাবই কিন্তু আজকে সিপিএম, তৃণমূল, কংগ্রেসকে সব এক মঞ্চে নিয়ে এসছে। সেটা অবশ্য নরেন্দ্র দামোদর দাস মোদী এরকম ছাতি ঢুকে বলে এক আকেলা সব পে ভারী, এক আকেলা সব পে ভারী বলে, ওটাও উনি একটা আলাদা ভাবে লাইটেনিং আপ করেন যে উনি একাই 100 এবং সবাই ওনার ভয়ে এক ঘাটে জল খাচ্ছে, মানে বলে না সেই এক ঘাটেতে সবাইকে জল খাইয়ে ছেড়েছে, সেই রকম ভাবে নরেন্দ্র মোদী এটাও দাবি করতে পারেন যে সবাইকে এক ঘাটে জল খাইয়ে ছেড়েছে। হ্যাঁ, এক ঘাটে জল খাচ্ছে, কিন্তু এই এক ঘাটে এসেছে কেন, এটা কিন্তু বড় ফ্যাক্টর। মোদীর যে টেন্ডেন্সি দেশ চালানোর জন্য, সেই জায়গায় আপনি আজকে বলুন যশবন্ত সিনহা, আজকে আপনি বলুন সুব্রমণিয়াম স্বামী,
বিজেপির স্টলওয়ার্ড নেতা, সমস্ত সাংসদ মন্ত্রী ছিলেন, তারা আজকে বিজেপির বিরুদ্ধে মুখ খুলছে। সুব্রমণিয়ান স্বামী একের পর এক তোপ দাগছে নরেন্দ্র দামোদর দাস মোদীর ওপরে। পডকাস্টে যশবন্ত সিনহা বলে দিচ্ছে অপারেশন সিঁদুর বিহারের জন্য হয়েছে। ভাবতে পারছেন যশবন্ত সিনহা কে? দেশের এক্স ফাইন্যান্স মিনিস্টার এবং বিজেপির স্টলওয়ার্ড নেতা। বিজেপিকে গঠন করেছেন যে যশবন্ত সিনহা, সেই যশবন্ত সিনহা বলছে সুব্রমণিয়াম স্বামী ভেবে যাই হোক, বলছে। ধন্যবাদ জয়দেববাবু, একদম সময় শেষ। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা আজকে আলোচনা থেকে যেটা জিস্ট বের করতে পারলাম, 7 তারিখ সন্ধ্যার নৈশভোজের পর রাহুল গান্ধীর বাড়িতে যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠক থেকে কিন্তু উপরাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী দেবে ইন্ডিয়া জোট তা তৈরি করা হবে। সামনে এলো দুটো নাম, যে দুটো নাম নিয়ে কোনো অবজেকশন নেই। প্রথম নামটি আইনজীবী তথা প্রাক্তন সাংসদ কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। এখন দেখার, আমাদের অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত ইন্ডিয়া জোট কাকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করে। আপনারা দেখছিলেন 7টার 7 কাহন, এখন 7টার 7 কাহন এই পর্যন্ত। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড, পরবর্তী নিউজ শতাব্দীর সঙ্গে।